চীনের ভয়ঙ্কর সব অস্ত্র বাংলাদেশে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে কারণে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা। রোজার মধ্যেই বসছে সংসদের প্রথম অধিবেশন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সামরিক খাতে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে, যা দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে চীন থেকে আমদানি করা VT-5 হালকা ট্যাঙ্কের একটি নতুন চালান খালাস হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের ট্যাঙ্কের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই ঘটনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা সামরিক সরঞ্জামের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার মধ্যেই ঘটেছে, যেখানে ওয়াশিংটন বাংলাদেশকে বিকল্প হিসেবে উন্নত আমেরিকান ও মিত্রদেশের অস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যে এই ডেলিভারি বেইজিং এর সঙ্গে ঢাকার দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতা নির্দেশ করে। সেনাবাহিনীর সূত্র অনুসারে 2019 সালে প্রথম 44টি VT-5 ট্যাঙ্ক কেনা হয়েছিল। মাঠ পর্যায়ে এর কার্যকারিতা সন্তোষজনক হওয়ায় 2024 সালের শেষ দিকে আরও 44টির অর্ডার নেওয়া হয়। নতুন চালানের ফলে মোট 88টি ট্যাঙ্ক বহরে যুক্ত হয়েছে, যা দুটি পূর্ণাঙ্গ রেজিমেন্ট গঠনের জন্য যথেষ্ট। এই ট্যাঙ্কগুলো চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে সরবরাহ করা হয়েছে এবং বাংলাদেশে ভূ প্রকৃতির জন্য বিশেষভাবে উপযোগী বলে বিবেচিত। VT-5 হালকা ট্যাঙ্ক ওজনে হালকা হওয়ায় বাংলাদেশে পলিমাটি, কাদাময় এলাকা, হাওর ও পাহাড়ি অঞ্চলে সহজে চলাচল করতে সক্ষম। এতে 105 মিলিমিটার কামান, থার্মাল ইমেজিং, লেজার রেঞ্জ ফাইন্ডার, ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য C4ISR সিস্টেম রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এই বৈশিষ্ট্যগুলো দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক পরিবেশে এটিকে কার্যকর করে তুলেছে, যেখানে ভারী ট্যাঙ্কগুলো প্রায় অচল হয়ে পড়ে। এই ডেলিভারির পটভূমিতে যুক্তরাষ্ট্রে উদ্বেগ প্রকাশ পেয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়, যাতে চীনের সঙ্গে কিছু ধরনের সম্পর্কের ঝুঁকি স্পষ্টভাবে বোঝানো যায়। রাষ্ট্রদূতের মতে, চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উন্নত সিস্টেম সরবরাহের ব্যবস্থা রয়েছে। এই প্রস্তাবের মধ্যে রয়েছে ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম, রকেট লঞ্চার এবং অ্যাটাক হেলিকপ্টারের মতো উন্নত অস্ত্র। ট্রাম্প প্রশাসনের অধীনে এই উদ্যোগ চীনের প্রভাব কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেছেন যে আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগের জন্য প্রস্তুত, কিন্তু তার জন্য সরকারকে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে এবং চীনের সামরিক বলয় থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এদিকে চীনের পক্ষ থেকে এই উদ্যোগকে প্রত্যাখ্যান করা হয়েছে। বেইজিং মনে করে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিক অংশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ। ড্রোন কারখানা নির্মাণ সহ অন্যান্য প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে চীনের সহযোগিতা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন জটিল সিদ্ধান্ত। একদিকে চীনের পরীক্ষিত ভূ প্রাকৃতিকভাবে উপযোগী এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী সরঞ্জাম, অন্যদিকে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ ও রাজনৈতিক সমর্থন। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মূল খেলোয়াড়ে পরিণত করেছে। ঢাকা, ওয়াশিংটন, বেইজিং ত্রিভুজে এই টানাপোড়েন ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও ভূ প্রাকৃতিক বাস্তবতা বিবেচনায় রেখে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারি সূত্র জানিয়েছে। এই ঘটনা শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যেরও পরীক্ষা। বাংলাদেশের সামরিক ভবিষ্যৎ এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। চীনের ভূ প্রাকৃতিকভাবে উপযোগী ও পরীক্ষিত অস্ত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ও বিনিয়োগের লোভনীয় প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে যে পথ বেছে নেবেন তা দক্ষিণ এশিয়ার আগামী দিনের গতিপথ নির্ধারণ করবে। ঢাকা এখন আর দর্শক নয়, মূল খেলোয়াড়। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ করার পিছনে যেসব কারণ বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই বিগত অন্তর্বর্তী সরকার আমলে মাঝে মধ্যেই ঝটিকা মিছিল সহ নানা তৎপরতা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমজান মাস ঘিরে তৎপরতা বাড়িয়েছে দলটি। বিষয়টি সরকারকে অবগত করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন মূলত সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে। গোয়েন্দা সূত্র জানায়, রমজান ঘিরে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আওয়ামী লীগ।
এই পরিকল্পনার আওতায় দলীয় কার্যক্রম জোরদার করতে চায় দলটি। ইফতার মাহফিল বা গরিব দুঃখীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণের নামে দলীয় কার্যালয় খোলা হয়েছে বেশ কয়েকটি স্থানে। এসব স্থান থেকে চলছে নানা তৎপরতা। বুধবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার। মূলত তাদের বাধার কারণেই মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রকাশ্যে আসার সুযোগ পান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের কেউ জামাত জোট, আবার কেউ বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষে কাজ করেছে। এ কারণে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো এখন আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দিচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যদের ভিতরে অন্তর্কোন্দল দেখা দিয়েছে। বিশেষ করে ডাকসুর সদস্যদের একাংশ যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তখনই বিষয়টি আরও ভালোভাবে সামনে চলে এসেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এরপর ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তো রীতিমতো সমন্বয়হীনতার অভিযোগ এনেছেন সাদিক কায়েমদের বিরুদ্ধে। ঘটনা শুরু শুক্রবার দিবাগত রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যখন ডাকসুর সদস্যদের একাংশ শ্রদ্ধা নিবেদন করতে যান শহীদ মিনারে, তখন সেখানে উপস্থিত ছিলেন সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খানরা। তাদের সঙ্গে ছিলেন মূলত ছাত্রশিবির সংশ্লিষ্টরাই। আর তাতে জায়গা হয়নি ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, হেমা চাকমা, উম্মে উসওয়াতুন রাফিয়া সহ বাকি ডাকসু সদস্যদের। সর্বমিত্র জানান, বিষয়টি তিনি দেখেছেন মূলত বিটিভি লাইভ থেকে। তিনি জানান, হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা এবং অন্যান্যরা বাংলাদেশ টেলিভিশনের বদলতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছে। এর কিছুক্ষণ পরেই জুমা জানান তার অভিযোগ। তিনি বলেন, সব সমস্যার মাঝেও সবচেয়ে প্রকট হয়ে ওঠে ডাকসু সমন্বয়হীনতা। শহীদ মিনারে প্রথম পরে ডাকসু কখন ফুল দিতে যাবে প্রশ্ন দুইবার করার পর কল দিয়ে আমাকে জানানো হয় সিনেট সদস্যরা যাবে কেবল রাষ্ট্রীয় প্রোটোকলে। ডাকসুর পক্ষ থেকে ফুল দিবে সিনেট সদস্যরা মিলে, এমন প্ল্যান হলে গ্রুপে জানাতেন, অথবা সেখানে পরে সকলের জন্য এন্ট্রি অ্যাক্সেস থাকলে বাকিদের গ্রুপে বলে দিতেন যে এই টাইমে আমরা ফুল দিব, উপস্থিত থাকবেন। সমস্যা তো ছিল না। আপনারা ডাকসুর নাম নিয়ে সিনেট সদস্যবৃন্দ ব্যানারে গেলেও মানুষ বাকি সম্পাদকদের দোষ খুঁজত না। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী 12 মার্চ অথবা এর 2-1 দিন আগে। পবিত্র রমজান মাসের মধ্যেই এই অধিবেশন শুরু হবে। শনিবার রাতে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে দুপুরে তেজগাঁয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবারে প্রথমবারের মতো তেজগাঁয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার 3য় কর্মদিবস। এর আগে গত 2 দিন তিনি সচিবালয়ে অফিস করেন। মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতির অনেক বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং সেখানেই মন্ত্রিসভা অধিবেশনের তারিখ চূড়ান্ত করে। অধিবেশনের আলোচ্য সূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও উপস্থাপন করা হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। রোববার তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।